দেখছেন এটিএন নিউজ। সন্ধ্যে ৬টা নিউজ আওয়ারের সঙ্গে আছি আমরা দুজন, আমি বাবলি ইয়াসমিন, আমি আকাশ এহসান। দর্শক, চলুন দেখে আসি আজকের প্রধান সংবাদ শিরোনামগুলো। অসহযোগের প্রথম দিনে সংঘর্ষ, ১৫ জেলায় নিহত ৪২। রাজধানীর বিভিন্ন স্থানেও সংঘাত, বিএসএমএমইউতে হামলা ভাঙচুর, গাড়িতে আগুন। সন্ধ্যে ৬টা থেকে আবারও কারফিউ, সোমবার থেকে ৩ দিন ছুটি ঘোষণা। এবং আন্দোলন দমনে পুলিশ প্রবিধান অনুসরণের নির্দেশনা, রিট খারিজ। Sponsored by Abiba Finance Limited. এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। আন্দোলনকারী আওয়ামী লীগ কর্মীদের মধ্যে সংঘর্ষে ১৫ জেলায় ৪২ জন নিহত হয়েছেন। তার মধ্যে নরসিংদীতে ৬, ফেনীতে ৫, রংপুরে ৪, কিশোরগঞ্জ ৪, পাবনায় ৩, সিরাজগঞ্জ ৩, বগুড়ায় ৩, লক্ষ্মীপুরে ৩, ঢাকায় ২, মুন্সিগঞ্জে ২, মাগুরায় ২, কুমিল্লা ২, জয়পুরহাটে ১, সাভার ১ ও বরিশালে ১ জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা অনেক। প্রতিনিধিদের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। রোববার দুপুরে পাবনা শহরের ট্রাফিক মোড়ে আন্দোলনকারী ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মাহবুল ও জাহিদুল ইসলাম নামে ২ আন্দোলনকারী নিহত হন। পরে আরও একজনের মৃত্যুর খবর আসে, তার পরিচয় পাওয়া যায়নি। সকালে মুন্সিগঞ্জ শহরে থানার পুল চত্বরে অসহযোগের পক্ষে আন্দোলনকারীরা জড়ো হলে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে তাদের সংঘর্ষ শুরু হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে ২ জনের মৃত্যু হয়, আহত হন আরও অন্তত ৩০ জন। আন্দোলনকারীরা ৫-৬টি মোটরসাইকেল আগুন ধরিয়ে দেয়। মাগুরায় সকাল ১১টার দিকে ঢাকা রোড, পারনান্দোয়ালি, ভায়নার মোড় সহ বিভিন্ন স্থানে ছাত্রলীগ, যুবলীগ কর্মীদের সঙ্গে আন্দোলনকারী ও বিএনপি সমর্থকদের সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে মাগুরা জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান রাব্বি সহ ২ জন নিহত হন, আহত হন অর্ধশত। আন্দোলনকারীরা মোহাম্মদপুর ইউনো অফিসে আগুন লাগিয়ে দেয়। রংপুরে আন্দোলনকারী ও ছাত্রলীগ, যুবলীগ কর্মীদের মধ্যে সংঘর্ষে ২ জন, কুমিল্লায় ১ জন, ফেনীতে ১ জন এবং জয়পুরহাটে মেহেদী হাসান নামে ১ শিক্ষার্থী নিহত হন। অন্যদিকে বগুড়ায় পুলিশের গুলিতে নিহত হয়েছেন ২ আন্দোলনকারী। নিহত একজনের নাম মনির ও অপরজনের পরিচয় পাওয়া যায়নি। আহত হয়েছেন অর্ধশতাধিক। বিক্ষোভকারীরা দুপচাচিয়া থানায় হামলা চালিয়ে গেট ভেঙে ফেলায় পুলিশ তাদের ওপর গুলি চালায়। এতে হতাহতের ঘটনা ঘটে। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। রোজকার সাধারণ খাবার পেল নতুন স্বাদ। সবজি, ডাল ও ফ্রাইড রাইসে অসাধারণ স্বাদ দিতে এসেছে প্রাণ স্বাদের মশলা। বাছাইকৃত সেরা মশলায় তৈরি প্রাণ স্বাদের মশলা, স্বাদ ও ঘ্রাণের দারুণ মিশ্রণ। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। অসহযোগ আন্দোলনের প্রথম দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন। এ সময় আওয়ামী লীগ ও আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। কোথাও কোথাও মহাসড়ক অবরোধ, অফিস ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগ চালায় আন্দোলনকারীরা। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। রোববার সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সহ নারায়ণগঞ্জের বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয় আন্দোলনকারীরা। এ সময় জেলার চাষারায় পুলিশ বক্স ও রাইফেল ক্লাব ভাঙচুর করা হয়। মানিকগঞ্জ বাসস্ট্যান্ড পয়েন্টে ব্যারিকেড দিয়ে ঢাকা আরিচা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয় আন্দোলনকারীরা।
ফরিদপুর মেডিকেল কলেজের সামনে থেকে একটি মিছিল বের হলে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। মিছিল নিয়ে শিক্ষার্থীরা জেলা আওয়ামী লীগ অফিসে ভাঙচুর ও সেখানে রাখা বেশ কয়েকটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। দুপুরে রাজশাহী সিটিতে মোহনপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এবং মোহনপুর থানা ও উপজেলা আওয়ামী লীগের অফিসে ব্যাপক ভাঙচুর ও আগুন দেয় আন্দোলনকারীরা। খুলনার শিববাড়ি মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। যান চলাচল বন্ধ হয়ে যায় সড়কে। জামালপুরের বকশীগঞ্জ আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর চালায় আন্দোলনকারীরা। এ সময় কার্যালয়ের আশপাশের কয়েকটি দোকান ও বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন দেয় তারা। কুষ্টিয়ায় বিএনপি জামায়াত ও কোটা বিরোধী শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে। মিছিলটি চোরহাস মোড়ে অবস্থান নিলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় সাংবাদিক সহ আহত হন ৫ জন। কুড়িগ্রামে আন্দোলনকারীদের সঙ্গে জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ থেমে থেমে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় কমপক্ষে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। রোজকার সাধারণ খাবার পেল নতুন স্বাদ। সবজি, ডাল ও ফ্রাইড রাইসে অসাধারণ স্বাদ দিতে এসেছে প্রাণ স্বাদের মশলা। বাছাইকৃত সেরা মশলায় তৈরি প্রাণ স্বাদের মশলা, স্বাদ ও ঘ্রাণের দারুণ মিশ্রণ। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। রাজধানীর শাহবাগে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এক পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভেতরে রাখা বেশ কয়েকটি যানবাহনে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এ সময় ভেতরে আটকা পড়েন চিকিৎসক ও রোগীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচি প্রতিহত করতে দুপুরে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেন ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা। তবে তখনও আন্দোলনকারী কেউ জড়ো হননি সেখানে। কিছুক্ষণ পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে আন্দোলনকারীরা মিছিল নিয়ে শাহবাগ মোড়ে আসেন। সেখানে ছাত্রলীগের নেতাকর্মীদের বাধার মুখে পড়েন তারা। এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন উভয় পক্ষ। সংঘর্ষের সময় ছাত্রলীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ করেন। এরপর ভেতরে থাকা ছাত্রলীগের নেতাকর্মী এবং বাইরে থাকা আন্দোলনকারীদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে রাখা যানবাহন ভাঙচুর করে দুর্বৃত্তরা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গেট দিয়ে প্রবেশ করে অর্ধশতাধিক যানবাহনে অগ্নিসংযোগ করে তারা। সংঘর্ষের সময় হাসপাতালে আটকা পড়েন চিকিৎসক ও রোগীরা। মনিরুজ্জামান, এটিএন নিউজ, ঢাকা। সহিংসতা থেকে রেহাই পেল না হাসপাতাল। রোববার বৈষম্য বিরোধী আন্দোলনকে ঘিরে ভাঙচুর ও আগুন দেওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রায় অর্ধশতাধিক গাড়িতে। এ সময় হাসপাতালে থাকা রোগীদের ভেতর আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কে চিকিৎসক এবং রোগীরা দিক বিদিক ছোটাছুটি শুরু করে। স্বপন আহমেদের প্রতিবেদনে বিস্তারিত। ভাঙচুর, গাড়িতে আগুন, আতঙ্ক ছড়িয়ে পড়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের রোগী, আত্মীয় স্বজন এবং এখানে থাকা মানুষদের মধ্যে। হামলা হয় প্রশাসনিক ভবন এবং কেবিন ব্লকেও। দিক বিদিক ছোটাছুটি করতে থাকেন রোগী ও তার স্বজনরা। অনেক মানুষ ছিল, আমরা বের হইতে পারিনি। এখন বলছে যে আপনারা তাড়াতাড়ি চলে যান, কোনো সমস্যা হবে না। আন্দোলনের কারণও বলতে পারি না, আমি তো এগুলো জানি না। এখন শুনতেছি এগুলো আন্দোলন, তখন তো আমি এগুলো জানি না। আমি লাকসাম থেকে আসছি, কুমিল্লা থেকে আসছি এখানে। আমি দেখতে দেখতে আসছি। এখন কি কিসের জন্য তা তো আমরা জানি না। আমরা পাবলিক মর্ম, তাই লাগে আমরা জনগণ মারা যাবো। গন্ডগোল হইতেছে, শুধু বলে গন্ডগোল হইতেছে। কার সাথে কি হইতেছে তাও তো কইতে পারি না। আমরা সিঁড়িতে নেমে চলে আসছি, লিফট বন্ধ ছিল। ভীতকর অবস্থা সৃষ্টি হয় হাসপাতালটির চিকিৎসক এবং কর্মচারীদের মধ্যেও। কোনো কিছু বুঝে ওঠার আগেই এমন পরিস্থিতিতে হতবাক তারাও। ওটিতে ছিলাম আমরা,
হ্যাঁ, আমরা ওটিতে থাকার পরে দেখতেছি চারিদিকে ধাওয়া দাওয়ি পাল্টাপাল্টি হচ্ছে, ওদিকে আগুন লাগাই দিছে, এদিকে মারামারি হচ্ছে। প্রশাসনিক বিল্ডিং এর সামনে সব গাড়ি ওরা পুরো দিল, আগুন দিয়ে দিল। লাঠি সোটা নিয়ে এইখানে একটা তাণ্ডব চালাচ্ছে, কারণ বিএসএমএমইউর সকল গেট কিন্তু সিকিউরিটির কারণে বন্ধ ছিল। এরা কোথা থেকে আসলো, কিভাবে ঢুকলো, এটা আসলে তদন্ত হওয়া উচিত। হাসপাতালগুলো যেন এভাবে আক্রমণের শিকার না হয়, সে আকুতি রোগী এবং তাদের আত্মীয় স্বজনের। স্বপন আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রোববার থেকে চলছে সর্বাত্মক অসহযোগ আন্দোলন। কর্মসূচি পালনে সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে তারা। অসহযোগ আন্দোলনের প্রথম দিন রোববার সকালেই সায়েন্স ল্যাবরেটরি মোড়ে অবস্থান নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এ সময় সরকার পতনের দাবিতে নানা স্লোগান দিতে দেখা যায় তাদের। এদিকে রাজধানীর মিরপুর 10 নম্বর এলাকার মিরপুর আইডিয়াল গার্লস কলেজের সামনের সড়ক ও মিরপুর 11 নম্বরের দিক থেকে এসে মূল সড়কে অবস্থান নেয় আন্দোলনকারীরা। দুপুর 12টার দিকে বিক্ষোভকারীরা সেখানে জড়ো হয়ে বন্ধ করে দেন সব ধরনের যান চলাচল। রাজধানীর আফতাবনগর, বাড্ডা, রামপুরা, বনশ্রী এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কর্মসূচিতে অংশ নিতে জড়ো হন কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কয়েক হাজার শিক্ষার্থী রাজধানীর বাড্ডা, রামপুরা সড়কে অবস্থান নেয় সকাল থেকেই। যাত্রাবাড়িতে অসহযোগ আন্দোলনের ডাকে সকালেই জড়ো হন আন্দোলনকারীরা, দিতে থাকেন নানা স্লোগান। মুজাহিদুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলন ও সরকারি দলের পাল্টা অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে থমথমে রাজধানী। সড়কে সংকট, গণপরিবহনের, এতে করে চরম ভোগান্তিতে পড়তে হয় বিভিন্ন গন্তব্যে বের হওয়া মানুষের। জাহিদুল ইসলামের তোলা ছবিতে আরো জানাচ্ছেন আরাফাত ইসলাম শুভ। এক দফা দাবি আদায়ের লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলনের প্রথম দিন রোববার সকাল থেকে রাজধানীর সড়কগুলো ছিল অনেকটাই ফাঁকা। বেলা বাড়ার সাথে সাথে সড়কে বাড়তে থাকে গণপরিবহন, তবে অন্য দিনের তুলনায় অনেক কম। যাত্রী চাপ আছে, যাত্রী তো আমরা 2-1 গাড়ির দিকে আমরা 50 গাড়ি যাত্রী নিতে পারবো না, সারা রাস্তায় যাত্রী দাঁড়ায় রয়েছে। অফিস গাড়িটি চলে আসার আর কোনো গাড়ি চলে না, আইসি যে অফিস নিয়ে আইসি, এটা রিক্সা আইসি। সড়কে গণপরিবহন কম থাকায় যাত্রী চাপ বেশি। অপেক্ষমান যাত্রীদের দীর্ঘ সময় বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে হয়। প্রতিযোগিতা করে বাসে উঠতে পারলেও ভেতরে গাদাগাদি অবস্থা। সড়কে রিক্সা চলাচল বেশি ছিল। অফিসগামী অনেকেরই ভরসা ছিল 3 চাকার এই যান। কেউ গিয়েছেন সিএনজি অটোরিকশা নিয়ে, কেউ বা পিকআপ ভ্যানে। পায়ে হেঁটেই অফিসে পৌঁছান বেশি মানুষ। তবে বিকল্প বাহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেন যাত্রীরা। গাড়ি ঘোড়া যে উঠছি যেটা, সেটাতে মনে করেন ভাড়া ডবল, 3 ডবল, 4 ডবল আর কি। অর্ধেক হেঁটে আসছি, তারপরে এখানে এসে গাড়ি পেয়েছি, কিন্তু ওঠার মতো কোনো অবস্থা নেই, এখন রিক্সা নিয়ে যাচ্ছি। পরিবহন সবসময় যেরকম যে পরিমাণ থাকে তার চেয়ে কম ছিল। এদিন বেশি বিপাকে পড়েন নারী যাত্রীরা। লাইনে দাঁড়িয়ে থাকা বাসে ওঠার লড়াইয়ে তাদের পোহাতে হয় চরম ভোগান্তি। 2-1টা গাড়ি, অনেক জ্যাম, গাড়িতে অনেক লোকজন, ওঠা যাচ্ছে না। গাড়ি তো কম, কিভাবে উঠবো? বেশি হইলে না উঠতে পারতাম। যাওয়াটা যতটুকু প্রবলেম হয়, বিকেলে আসাটা তার চেয়ে বেশি একটু প্রবলেম। রাজধানীর সড়কগুলোতে ব্যক্তিগত যানবাহনও কম ছিল। অফিস ও জরুরি প্রয়োজনে যারা বের হয়েছিলেন তারা আবার শঙ্কায় ছিলেন ঘরে ফেরা নিয়ে। আরাফাত ইসলাম শুভ, এটিএন নিউজ, ঢাকা। নির্বাহী আদেশের সোমবার থেকে 3 দিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সেই সাথে রোববার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলবে কারফিউ। বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফ মাহমুদের বরাতে কারফিউর বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়। তিনি জানান, কারফিউর সিদ্ধান্ত ঢাকা সহ সব বিভাগীয় সদর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা ও উপজেলা সদরের জন্য কার্যকর হবে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে গত 19 জুলাই সারা দেশে কারফিউ জারি করে সরকার। মাঝে কয়েকদিন দিনের বেলা কারফিউ শিথিল রাখার পর আজ অনির্দিষ্টকালের জন্য আবারও কারফিউ ঘোষণা করল সরকার।
আন্দোলনে দাঙ্গা না হলে প্রাণঘাতী গুলি বা লাইভ বুলেট ব্যবহার করা যাবে না বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। আদালত বলছেন, আন্দোলনে কেউ আইন লঙ্ঘন করলে পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রথমে রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের সেল ব্যবহার করবে, তারপর জীবন রক্ষায় সর্বশেষ ধাপ হিসেবে গুলি করতে পারবে। দেশের বিভিন্ন জায়গায় চলমান আন্দোলনে আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী গুলি না চালানোর নির্দেশনা চেয়ে একটি রিট হয় হাইকোর্টে। গত 29 জুলাই রিটটি করেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী মঞ্জুর আল মতিন ও আইনুন্নাহার সিদ্দিকা। গত 29 ও 30 জুলাই শুনানি হয়। রোববার শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি SM মাসুদ হুসাইন দোলনের হাইকোর্টের দ্বৈত বেঞ্চ পর্যবেক্ষণ সহ রিটটি খারিজ করে আদেশ দিয়েছেন। খারিজের সময় আদালত কয়েকটি কথা বলতেন, শান্তিপূর্ণভাবে সভা সমাবেশ করতে পারবে, সেটা তাদের সাংবিধানিক রাইট। কোনো সমাবেশ থেকে কোনো ধরনের সহিংসতা সন্ত্রাস করেন, সেই ক্ষেত্রে পুলিশ তাদের যে PRBর যে আমাদের যে বিধানগুলো আছে এবং আমাদের CRPCর যে বিধানগুলো আছে সেই বিধান অনুযায়ী তারা ব্যবস্থা নিতে পারবে। গুলি করার বিধানটা এখানে দেওয়া আছে। শক্তি প্রয়োগের ক্ষেত্রে যদি কারো মৃত্যু ঘটে সেটাও তারা করতে পারবে। কোনো কর্তৃপক্ষ ব্যক্তি বা গোষ্ঠীর ক্ষেত্রে বৈষম্য করতে পারবে না বলেও পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। PRBতে আছে, যদি মব আন্দোলন করতে চায়, দমন করতে চায়, তাহলে তাদেরকে প্রথমে ম্যাজিস্ট্রেটের কাছ থেকে পারমিশন নিতে হবে। ম্যাজিস্ট্রেট যদি না পাওয়া যায় তাহলে সর্বোচ্চ যে ওখানকার যে সর্বোচ্চ পুলিশ অফিসার রয়েছেন পদমর্যাদার, তার কাছ থেকে পারমিশন নিতে হবে। সেটাও যদি না হয় তখন তাদেরকে মাইকিং করে বলতে হবে যে হ্যাঁ আমরা এখন গুলিবর্ষণ করছি। তারপরেও রয়েছে, যদি গুলিবর্ষণও করতে হয় তাহলে এমনভাবে করবে যাতে সর্বনিম্ন ক্ষতি হয়, অর্থাৎ তাদেরকে ডাইরেক্ট তাক করে না। গুলিবর্ষণ এমনি করা যাবে না। আদালত বলেছে যে যারা এই ধরনের ঘটনা ঘটায়, আইন বহির্ভূত কোনো ঘটনা যারা ঘটায়, আটকের ক্ষেত্রে হোক বর্ষণের ক্ষেত্রে হোক, তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনতেই হবে। জাবেদ আখতার, ATN নিউজ, ঢাকা। এবার বায়োজিৎ স্টিল বিরতি, এরপর আরো যা থাকছে। NBR কর্মকর্তাদের আইসি জীবনকে প্রাধান্য দিয়ে তদন্ত হওয়া উচিত। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে ফেনীর 80টি গ্রাম প্লাবিত। বিরতির পর আবারও স্বাগত সন্ধ্যা 6টার নিউজ আওয়ারে। জাতীয় রাজস্ব বোর্ড NBR এর সাবেক সদস্য মতিউর রহমানের অঢেল সম্পদ ফাঁস হওয়ার পর সামনে আসছে প্রতিষ্ঠানটির বহু কর্মকর্তার আয়েশি জীবনযাপনের বিষয়, যাদের বিরুদ্ধে রয়েছে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ। এসব কর্মকর্তাদের অগ্রাধিকার দিয়ে দুর্নীতি দমন কমিশন দুদকের কাজ করা উচিত বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIB। তাওহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। কুরবানির সময় 15 লাখ টাকা ছাগল কিনতে গিয়েছিলেন NBR এর সাবেক কর্মকর্তা মতিউর রহমানের ছেলে ইফাত। এরপরই সামনে চলে আসে তার বাবার অঢেল সম্পদের বিষয়। এরই মধ্যে অবরুদ্ধ করা হয়েছে বরিশাল, গাজীপুর, টঙ্গী এবং ঢাকায় থাকা মতিউর রহমান ও তার পরিবারের জমি এবং পার্ক। জব্দ করা হয়েছে তাদের শতাধিক ব্যাংক অ্যাকাউন্ট আর বিও হিসাব। তারা পালাতে পারেন এমন সন্দেহে বিদেশ যাত্রাও দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। এই ঘটনার পরই আলোচনায় আসেন NBR এর প্রথম সচিব কাজী আবু মোহাম্মদ ফয়সাল। তার অন্তত 1000 কোটি টাকার অবৈধ সম্পদের বিষয়টি সামনে আসে। ফয়সালের জব্দকৃত সম্পদের মধ্যে ঢাকায় একটি ফ্ল্যাট এবং 2টি 10 কাঠার প্লট। এছাড়াও আদালত তার স্ত্রী এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে 2,55 লাখ টাকার সঞ্চয়পত্র অবরুদ্ধ করেছেন। 700-এর বেশি ব্যাংক হিসাব রয়েছে ফয়সাল ও তার সংশ্লিষ্টদের। মামলা করেছে দুদক। NBR এর বৃহৎ করদাতা ইউনিটের সাবেক ভ্যাট কমিশনার ওহিদুর রহমান চৌধুরী দেশের 4টি মোবাইল ফোন অপারেটরকে 152 কোটি টাকার অপরিশোধিত সুদ অবৈধভাবে মওকুফের অভিযোগ তার বিরুদ্ধে। ঘটনা ধরা পড়ার পর মামলা করেছে দুদক। নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে তার বিদেশ যাত্রায়। একজন কর্মকর্তা যারা এরকম অবৈধ লেনদেনের মধ্যে অর্থের মালিক হয়েছেন, তারা কর ফাঁকি সুযোগটাতে যে বিশাল রাষ্ট্রে যে বিশাল সম্পদের রাজস্বের ক্ষতি করেছেন, রাষ্ট্রকে বঞ্চিত করেছেন, সেই দিকটা কিন্তু আরো বেশি গুরুত্বপূর্ণ। এসব কর্মকর্তারা অর্থের বিনিময়ে যেসব ব্যবসায়ীদের ভ্যাট ট্যাক্সের ফাইল চাপা দিয়েছেন বা যাদের অবৈধ সুবিধা দিয়েছেন, তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করে TIB। তাদের যে ক্লায়েন্ট লিস্ট ধরে ধরে আপনি যদি সিম্পলি দেখা হয় যে আসলে কি ধরনের মানে কর প্রদেয় ছিল আর কি ধরনের আদায় হয়েছে এই অবৈধ লেনদেনের কারণে,
এটা বিশাল কিন্তু ফারাক, যার ফলে রাষ্ট্র যে বিশাল রাজস্বের ক্ষতি মুখোমুখি হয়েছেন বা রাজস্ব হারিয়েছে সেটা কিন্তু একেবারে জলের মতো পরিষ্কার হবে বলে আমরা কাজ। এনবিআর এর আরও অন্তত 1 ডজনেরও বেশি কর্মকর্তার অঢেল সম্পদের অভিযোগ রয়েছে দুদকে। তাকুত সৌরভ, এটিএন নিউজ, ঢাকা। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফেনীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে অন্তত ৮০টি গ্রাম প্লাবিত হয়েছে। রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার কাঁচালং নদীর পানি বেড়ে এরই মধ্যে নিচু অঞ্চলগুলো প্লাবিত হয়েছে। অন্যদিকে বৃষ্টি কম হওয়ায় বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। ফেনীর উত্তরের সীমান্তবর্তী উপজেলা পরশুরাম ও ফুলগাজীতে ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৭টি অংশ ভাঙন দেখা দিয়েছে। এতে লোকালয়ে পানি ঢুকে অন্তত ৮০টি গ্রাম প্লাবিত হয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে ৬০,০০০ পরিবার। রাঙ্গামাটিতে পাহাড়ি ঢলে বাঘাইছড়ি পৌরসভা ও উপজেলার অনেক অংশ পানির নিচে তলিয়ে গেছে। নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় পানিবন্দী হয়ে পড়েছে শত শত মানুষ। কাঁচালং নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় বন্যার আশঙ্কায় উপজেলা প্রশাসন সবকটি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। বৃষ্টি কম হওয়ায় বান্দরবানে বন্যা এবং জলাবদ্ধতা পরিস্থিতির উন্নতি হয়েছে। আশ্রয় কেন্দ্রগুলো থেকে লোকালয়ে ফিরতে শুরু করেছে মানুষ। এবার দেখবেন বিজনেস নিউজ প্রেজেন্টেড বাই পূবালী ব্যাংক পিএলসি। অসহযোগ আন্দোলনের মধ্যেও ব্যাংকে লেনদেন স্বাভাবিক, তবে বড় ধরনের পতন শেয়ার বাজারে। অন্যদিকে চালু ছিল বেশিরভাগ গার্মেন্টস শিল্প, কলকারখানাও। তবে চলমান পরিস্থিতিতে কাজের নিশ্চয়তা নিয়ে শঙ্কিত শ্রমিকরা। মাহাদি সেকান্দারের রিপোর্ট। কোটা আন্দোলনকারীরা ডাক দিয়েছে অসহযোগ আন্দোলনের, যেখানে রোববার আন্দোলনের বাইরে রাখা হয় ব্যাংক। তবে এদিন সকাল 10টায় ব্যাংক লেনদেন শুরু হলেও গ্রাহক উপস্থিতি ছিল কিছুটা কম। তবে স্বাভাবিক নিয়মে টাকা উত্তোলন ও জমা দিতে দেখা যায় গ্রাহকদের। আমি এখানে আসছি, অবশ্য আমার মাসিক যে একটা ডিপিএস আছে, সেই ডিপিএস এর টাকাটা জমা দিতে আসছে এখানে। আমি আসলে টাকা তুলতে তেমন কোনো সমস্যা ভোগ করিনি। আমি প্রত্যেক মাসে স্বাভাবিক নিয়মে মাসের প্রথমে ৩-৪ তারিখের মধ্যে চলে আসি ব্যাংকে টাকা ওঠানোর জন্য। ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলছেন, চলমান পরিস্থিতিতে সকল সেবা মিলছে ব্যাংকে। মানুষ তো হয়তো আসলে একটু পরিস্থিতি পর্যবেক্ষণ করে তারপরে হয়তো তারা বের হবে। এই জন্য প্রথম দিকে আমরা ভিড় কিছুটা উপস্থিতি কিছুটা কম দেখছি। আর আমাদের তো এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা আছে, সেখান থেকে হয়তো আমাদের ধারণা যে মানুষ টাকা তুলছেন। তবে আন্দোলনে বড় প্রভাব পড়েছে শেয়ার বাজারে। একদিনে সূচক কমেছে প্রায় 100 পয়েন্ট। এতে ক্ষোভ ক্ষুদ্র বিনিয়োগকারীদের। এটা আশা করি আমরা আসছি যে আজকেও মার্কেট ভালো থাকবে, কিন্তু এসে দেখি মার্কেট অনেক খারাপ। এদিন চালু ছিল গার্মেন্টস ও শিল্প কলকারখানা। শ্রমিকদের উপস্থিতিও ছিল স্বাভাবিক। চলমান অস্থিরতা নিয়ে দুশ্চিন্তা তাদের। আমরা তো গরিব মানুষ, আমাদের তো খেটে খেতে হবে, এই জন্য আমরা কাজে আসি। এরকম পরিস্থিতিতে গার্মেন্টস যদি বন্ধ হয়ে যায় আমাদের জন্য অনেকটা কঠিন হয়ে যাবে। এমন বাস্তবতায় আলোচনা করে সমস্যা সমাধানের অনুরোধও করেছেন গার্মেন্টস শ্রমিকরা। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা। মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ সুজলা সুফলা। বৃষ্টি শুরু হওয়ায় সীমান্ত জেলা শেরপুরে রোপা আমন ধান আবাদ শুরু করেছেন কৃষকরা। জেলার রবিল সহ বিভিন্ন এলাকায় ক্ষেতের আগাছা পরিষ্কার, আইল ছেটে জমি চাষ সহ প্রস্তুতি শেষ করেছেন তারা। বীজতলা থেকে চারা তোলা ও আমনের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন জেলার কৃষকরা। এই সময় কাঙ্ক্ষিত বৃষ্টি হওয়ায় স্বস্তিতে রয়েছেন চাষিরা। অনেকে নিচু জমিতে জমা বৃষ্টির পানি দেশীয় পদ্ধতিতে সেচের মাধ্যমে উঁচু জমিতে তুলে রোপা আমন আবাদের উপযোগী করে তুলেছেন। চলতি মৌসুমে শেরপুর জেলার 5 উপজেলায় 93,590 হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এবার দেশের বাইরের খবর।
বিতর্কিত নির্বাচনের পর বিরোধীদের আন্দোলনে উত্তাল ভেনেজুয়েলা। শনিবার এক সমাবেশে দেশটির বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদো বলেছেন, গ্রেফতারের আতঙ্কে রয়েছেন তিনি। শনিবার রাজধানী কারাকাসে সরকার বিরোধী কর্মসূচিতে অংশ নেন বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো। সেখানে দেয়া ভাষণে